ডক্টর ইউনূসকে একটা শিক্ষা দিতে একটা সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করা দরকার ভারতের। এই মুহূর্তে ভারত যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যদি সত্যি সত্যি তারা বাংলাদেশের বিপরীতে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে, তাহলে পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। দ্রুত ভেঙে যেতে পারে বাংলাদেশ। রংপুর, সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে ঢাকার আতঙ্ক ক্রমশ বাড়ছে। ইউএস কমান্ডো নেভি সিল প্রবেশ করেছে বাংলাদেশে। এখন নির্বাচন যদি হয় সামনে এবং নতুন সরকার আসে এবং এই ভাতের নিরাপত্তা দিতে না পারে, নির্বাচনের নিরাপত্তা গ্যারান্টি দিতে না পারে, লিখে রাখে 100% নিশ্চিত এই ব্যর্থতায় পা দিয়ে আওয়ামী লীগ ফিরবে, কেউ ঠেকাইতে পারে। তারেক রহমান প্রত্যাবর্তন পরবর্তী বাংলাদেশে কড়া নজর রাখছে ভারত। এটা আওয়ামী লীগের জন্য যে একটা ভালো কিছু হতে যাচ্ছে, অফিসিয়াল স্টেটমেন্ট সেটি কিন্তু বলে। আজকে যদি বিএনপি দাবি করে যে না আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, তাহলে কিন্তু সিনারি অন্যরকম হয়ে যাবে। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার হুমকি দিয়ে বলেন বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে। আয়োজকরা বলছেন পরিস্থিতি খারাপ করা হলে যমুনা ঘেরাও। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যায়ক্রমিক পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নিয়মিত প্রত্যেক সময় আপডেট ভিডিও পাবেন। তো চলেন। গুরুত্বপূর্ণ একটি সংবাদ, এই মুহূর্তে ভারত যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যদি সত্যি সত্যি তারা বাংলাদেশের বিপরীতে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে, তাহলে পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। এমনকি এটা একটা বড় ধরনের যুদ্ধের পূর্বাভাস হিসাবেই আমরা দেখছি। প্রথমত আপনাকে বুঝতে হবে সার্জিক্যাল স্ট্রাইক বা যুদ্ধের ভাষায় এই সার্জিক্যাল স্ট্রাইক কি, এর গুরুত্ব কতটুকু, আর এতে কোনো একটি দেশের বিরুদ্ধে আরেকটি দেশ কিভাবে লড়াই করে এবং পরিণতি কোন দিকে যায়। সার্জিক্যাল স্ট্রাইক হলো এক ধরনের সুনির্দিষ্ট সামরিক অভিযান, অর্থাৎ যেখানে শত্রুপক্ষের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে, যেমন হতে পারে এটা জঙ্গি ঘাঁটি, অস্ত্রাগার, অথবা রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনি দেখেন তাদের যে বিদ্যুৎ ক্যাপাবিলিটি, গ্যাস চেম্বারগুলো অথবা গ্যাসের যে ক্ষেত্রগুলো, এরকম ভাবে নির্দিষ্ট একটা লক্ষ্যবস্তুকে টার্গেট করে আপনার হামলা চালানো হয়। আর যার মূল উদ্দেশ্য থাকে ন্যূনতম বেসামরিক ক্ষয়ক্ষতি, অর্থাৎ বেসামরিক জনগণের যেন ক্ষয়ক্ষতি না হয়, আর হলেও সেটা যেন একদম ন্যূনতম পর্যায়ে থাকে, বা কোলাট্রাল ড্যামেজ। আর শুধুমাত্র সেই টার্গেটেড জিনিসটাকেই ধ্বংস করা, ক্ষতিগ্রস্ত করা, গুড়িয়ে দেওয়া, অর্থাৎ মূল লক্ষ্য থাকে সার্বিক যুদ্ধ না, কোনো একটা নির্দিষ্ট জিনিসকে টার্গেট করে। হতে পারে এটা বাংলাদেশের কোনো একটা ক্যান্টনমেন্ট, হতে পারে আমাদের সীমান্তবর্তী বিজিবির কোনো ঘাঁটি, হতে পারে কোনো একটা নির্দিষ্ট শহরের কোনো একটা নির্দিষ্ট বাড়ি, অথবা যে কোনো কিছু। বুঝতে পারছেন, সার্জিক্যাল স্ট্রাইকটা হচ্ছে সার্বিক যুদ্ধ না, তবে যুদ্ধেরই একটা পূর্বাভাস। এটি একটি সীমিত আকারের অত্যন্ত নির্ভুল এবং কৌশলগত হামলা, যা কোনো বড় আকারের যুদ্ধের দিকে না গিয়ে নির্দিষ্ট শত্রুর ক্ষতি সাধনের জন্য পরিচালিত হয়। যেমনটি ভারত এবং পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনী অতীতে এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছে। আবার আপনি ধরেন ইসরায়েল মাঝে মাঝে এই ধরনের অভিযান চালায় ইরান সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে। এখন হঠাৎ করে কেন বাংলাদেশে এই সার্জিক্যাল স্ট্রাইকের আলোচনা আসছে? গতকালকে আমাদের গণমাধ্যম, প্রথম সারি গণমাধ্যম আমার দেশ পত্রিকায় যে নিউজটা আসছে, বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপির একজন ঊর্ধ্বতন নেতা। বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর সাথে বনগাঁ উত্তরের বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া, তারা এই আহ্বান জানিয়েছেন মোদী সরকারকে। বাংলাদেশ নিয়ে উত্তেজনার আবহে বিজেপি নেতাদের এমন মন্তব্যে বিতর্ক আরো উস্কে গেল। সীমান্তে উত্তেজনা এবং সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে ভারতের হিন্দুত্ববাদী দলটির নেতারা তারা যে বক্তব্য দিচ্ছেন, আসলে এটা ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া ছাড়া আর কোনো কিছুই ফলাফল বয়ে আনবে না। আপনার বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার, তারা সহ শুভেন্দু অধিকারী, যিনি প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ বক্তব্য করেন, তাদের বক্তব্য ছিল এটা যে ডক্টর ইউনূসকে একটা শিক্ষা দিতে একটা সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করা দরকার ভারতের। কূটনৈতিক সমাধানের বদলে বিতর্ক এবং উস্কানি বেশি শোনা যাচ্ছে বলে তারা মনে করছে যে বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে এই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে। অসীম সরকার প্রকাশ্যে সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান জানিয়েছে তার সরকারকে। তার বক্তব্য, যেভাবে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেভাবে বাংলাদেশেও অভিযান করুক ভারত সরকার। অর্থাৎ 2016 সালে পাকিস্তানের সাথে আপনার যে সীমান্তবর্তী এরিয়া, সেখানে একটা সার্জিক্যাল স্ট্রাইক দিয়েছিল ভারত এবং তাতে তারা সফল হয়েছিল। সো এই বিধায়করা মনে করছেন বা এমপিরা মনে করছেন তেমন একটা স্ট্রাইক বাংলাদেশে দেওয়া দরকার। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে সেখানকার উগ্রপন্থীদের পাকিস্তানে পাঠিয়ে দিক। আপনার বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এখনই উচিত বাংলাদেশকে আর বাড়তে না দেওয়া, এখনই সার্জিক্যাল স্ট্রাইক করা দরকার। অর্থাৎ ভারত চাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারত বিরোধী যে সকল বক্তব্য, ভারতের সার্বভৌমত্ব বিরোধী যে বক্তব্য, সকল কিছুকে তারা খুবই সিরিয়াস নিচ্ছে।
আর এই মুহূর্তে জনাব তারেক রহমানের ফেরাতে কিছুটা স্বস্তি ফিরলেও ভারত বাংলাদেশের ব্যাপারে আশ্বস্ত হতে পারছে না, কারণ এই সরকারের সময় বিভিন্ন সময় পাকিস্তানের বিভিন্ন ঊর্ধ্বতন জেনারেলরা যখন বাংলাদেশ সফর করছেন তখন ভারত মনে করছে তাদের যে 7 সিস্টার্স, তাদের যে শিলিগুড়ি করিডোর, বিভিন্নভাবে বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান বড় কোনো ঘটনা ঘটাইতে পারে। আর ওইরকম ঘটনা ঘটানোর আগেই উচিত ভারতের একটা সার্জিক্যাল স্ট্রাইক করা, যেন বাংলাদেশের শিক্ষা হয়। এখন ভারত চাইলেই কি এটা করতে পারে? পারে। সার্জিক্যাল স্ট্রাইক দিলে আমাদের কিচ্ছু করার থাকবে না। এই মুহূর্তে আমাদের সাথে অন্য কোনো দেশের প্রতিরক্ষা চুক্তি নাই যে ওই দেশ আমাদের পক্ষে এসে লড়াই করবে। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় না ভারত এই ধরনের পদক্ষেপ নিবে। তবে আমি জানি না যে নির্বাচনের আগে আসলে কোনো রকম অশুভ ঘটনা ঘটে কিনা। এই গণঅভ্যুত্থানটা হাসিনাকে সরিয়ে দেওয়ার, হাসিনাকে মেরে ফেলা বা হাসিনাকে সরিয়ে দেওয়ারই একটা প্ল্যান ছিল। কোটা, মেধা এগুলো ছিল জাস্ট একটা ড্রামার পার্ট। মুগ্ধ, আপনাদের মনে এই প্রশ্নটি এখন আর আসে কিনা? মুগ্ধ, হ্যাঁ, আমি তো এই কথা বলতেছি। মুগ্ধকে যে গুলি করা হয়েছে, আবু সাইদকে যে গুলি করা হয়েছে, এইটা ছিল মেবি মেটিকুলাস ডিজাইন, মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা। কারণ এই মাত্র দেখলাম মুগ্ধকে পানি বিলাচ্ছে, এই মাত্রই গুলি। কারণ এই ভিডিওটা সবাই দেখছিল, আচ্ছা একটা ছেলে, একটা সুন্দর একটা ছেলে, ইয়াং ছেলে, সে সবাইকে পানি খাওয়াচ্ছে, তাকে গুলি করা হলো। গুলি করার পরেই হচ্ছে কিন্তু সবাই রাজপথে নেমে আসলো। দেখবেন মুগ্ধকে গুলি করার পরে যে পরিমাণে মানুষ রাজপথে নামছে, এর আগে কিন্তু এই পরিমাণে মানুষ রাজপথে নামে নাই। এটা মেটিকুলাস ডিজাইন ছিল। আই থিংক মানে আমার চিন্তা সেটা বলতে, আমি জানি না বুদ্ধিজীবীরা আরো ভালো বলতে পারবে, বা যখন এটা প্রপার ইনভেস্টিগেশন হবে, সবকিছু চোখের সামনে আসবে, তখন এটা আরো ভালোভাবে উন্মোচিত হবে। বাট আমার কাছে মনে হচ্ছে এগুলি সব মেটিকুলাস ডিজাইনের একটা অংশ, যেটা হচ্ছে দেখেন কোনো কুৎসিত কোনো কিছু ভেতরে যদি কেউ লালন করে, সেটা এমনি বেরিয়ে আসে। আপনি হাজারটা কার্পেট দিয়ে সত্যকে যদি ধামাচাপা দিতে চান, কিন্তু সত্য বেরিয়ে আসে। ডক্টর ইউনুস যে বলছে মেটিকুলাস ডিজাইন, এটা তার ভেতরে একটা বিষয়, সেটা সে বলে ফেলছে। সো আমার মনে হয় মুগ্ধকে মারা এটা একটা মেটিকুলাস ডিজাইনের পার্ট। এই যে এতগুলো শিশু মারা গেল, ঘরের মধ্যে বসে মারা গেল, আপনাদের কি মনে হয় বাইরে থেকে গুলি করে, মানে বাইরে থেকে বলতে নিচে তো পুলিশ রাস্তায়, তারাদের গুলিতে কি এই শিশুরাদের মৃত্যু হতে পারে? মানে কমন সেন্স আপনাদের কি বলে? আমি আসলে অনেক কিছু ইন ডিটেল বলতে পারবো না, কিছু তো বেরিয়ার থাকে। তবে আমি যেটা বলতে পারবো স্ট্রেইট, সেটা হচ্ছে এই গণঅভ্যুত্থানটা হাসিনাকে সরিয়ে দেওয়ার, হাসিনাকে মেরে ফেলা বা হাসিনাকে সরিয়ে দেওয়ারই একটা প্ল্যান ছিল। কোটা, মেধা এগুলো ছিল জাস্ট একটা ড্রামার পার্ট। আপনারা কি সেটা জানতেন? আমি জানতাম না। আমি জানছি হচ্ছে 4 তারিখ রাতে। ওকে, না তখন তো তারা অলরেডি এক দফা ঘোষণা করেছে, কিন্তু এক দফা তো আমরা হচ্ছে 2 তারিখে ঘোষণা করে হ্যাঁ। কোটা না, আমি কোটা জানতাম না। এই যে আন্দোলন যখন শুরু করলো, তখন যে তার নেপথ্যে এত কিছু আছে, সেটা কি জানতেন? আমি জানতাম না, না সত্যি জানতাম না। আপনার যারা বন্ধু বান্ধব সহকর্মী তারা কি জানতেন? I don't know, maybe. I don't know. না মানে পরবর্তীতে আপনারা এই নিয়ে আলাপ আলোচনা করেননি? হ্যাঁ, করেছি। তারা বলেছে যে জি আপা। মানে কি? বুঝি নাই আপনার কথাটা। মানে আপনার প্রশ্নটার উত্তর হ্যাঁ ছিল। জি আপা। আর নয়তো আমরা করতে পারতাম না। এটা তো আচ্ছা, আমাকে কেন বলতে হবে? ওদের মধ্যে থেকে কেউ তো গণমাধ্যমে এসে বলেছে যে আমরা যদি পুলিশকে হত্যা না করতাম, বিটিভিতে যদি আগুন না ধরাইতাম, মেট্রো লাইনে যদি আগুন না ধরাইতাম, তাহলে এই গণঅভ্যুত্থান সফল হইতো না। এটা তোমরা বলছে। তা আমার কাছ থেকে কেন শুনতে হবে? হ্যাঁ, ওরা মানে সেটা করেছে। পুলিশ হত্যার পুলিশ যেভাবে করে হত্যা আপনি দেখেছেন নিশ্চয়ই। কিছু না কিছু ভিডিও তো অবশ্যই দেখেছেন। ওগুলো তো কোনো সাধারণ মানুষ, বিক্ষুব্ধ জনতা কিংবা ছাত্ররা অসম্ভব। আমি বাংলাদেশের মানুষের সাইকোলজি যতগুলো বুঝি, তাই না? হুজুররা করেছে, হুজুররা। এই যে দাড়ি টুপিগুলা স্টুপিড গুলা করেছে। টেররিস্টরা করেছে, জঙ্গিরা করেছে। একটু এক্সপ্লেইন করতেন যদি? এক্সপ্লেইন না করি, আমি আরেকটু সিওর হই, আরো মানে তথ্যগুলো পাই। এগুলি যতটুকু আমি জেনেছি, এগুলি হুজুররা করেছে, যারা কথায় কথায় জবাই করতে চায়, জামাত শিবিররা করেছে, এরা করেছে। যারা এই যে ডাকসু নির্বাচনে জয়যুক্ত হয়েছে, সাদিক কায়েমেদের গ্রুপ করেছে। তখন কি আপনারা ইনস্ট্যান্টলি আপনারা জানতে পেরেছেন নাকি এখন জানছেন? এখন আমি আরো অনেক আগে থেকেই জানি। যখন আমি জেনেছি তখন থেকে আমি পদত্যাগের চিন্তা করেছি এবং পদত্যাগ ফাইনাল করেছি। আমি জেনেছি এনসিপিতে যখন সক্রিয় কাজ করতেছিলাম, তখন আমি এক এক করে জানতে পেরেছি। এর আগে কিছুই জানতাম না। এই এনসিপির অনেকের বিরুদ্ধে হিজবুত তাহরির বেসিক্যালি আমি নেপাল থেকে বাংলাদেশে যখন ফিরি, তারপর থেকে আমি সব জানতে পারছি। নেপালে থাকা অবস্থায় আমি কিছু জানতাম না। এমনিতে ধরেন এই যে এনসিপির অনেকের বিরুদ্ধেই হিজবুত তাহরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে। ট্রু। অভিযোগ না, দ্যাট ইজ ফ্যাক্ট। কিরকম? ওরা এটার সাথে যুক্ত আছে। কিছু থেকে কিছু হলে হিজবুত তাহরিরকে হচ্ছে মফ করতে হবে, যা কিছু করতে হবে ওদেরকে লেলিয়ে দেয়। পেছন থেকে ইনস্ট্রাকশন দেয় এনসিপি, ফিল্ডে কাজ করে ওরা। দ্যাট ইজ ট্রু। একটা নিষিদ্ধ সংগঠনকে, যারা বাংলাদেশ যাদেরকে নিষিদ্ধ করে রাখছে, তাদেরকে দিয়ে হচ্ছে এনসিপি কাজ করায়। হুইচ ইজ ট্রু, ফ্যাক্ট। তো এই জঙ্গি তৎপরতা, এই হিজবুতি তৎপরতা এখন কি কমেছে নাকি আরো বাড়ছে? এই তো 2 দিন ধরে তো মনে হচ্ছে একটু ঠান্ডা। যেহেতু তারেক সাহেব বাংলাদেশে আসছে, মনে হয় সামনের দিকে আরো ঠান্ডা হবে। এতদিন তো দেখছেন দেশের অবস্থা কি, দেশে তো শান্তি নামের কোনো শব্দই বাংলাদেশে ছিল না। জঙ্গিদের রাষ্ট্র ছিল। লেটস সি, দেখা যাক, এখন কিছু বলা যায় না। আপনি দেখেন ইনকিলাব মঞ্চ আজকে আবার আন্দোলনে নেমেছে, শাহবাগ ব্লকেট করে হুদাই আপা, আমি না এগুলি বুঝি না, খামোখা। ভাই আমি হচ্ছে এই খুনের বিচার চাই। হাদিকে মারছে, এটার জন্য আমি ভীষণ ভাবে শোকাহত। এবং এটা কারা মারছে, ফয়সাল কোথায় আছে, কিভাবে মারছে, হোয়াট ইজ দ্য প্ল্যান, হোয়াট ইজ দ্য ব্লাডি পলিটিক্স, উই আর নো এভরিথিং, ইচ এন্ড এভরিথিং। এরপরে পুলিশ প্রশাসন চেষ্টা করতেছে। এখন ফয়সাল গেছে হচ্ছে ইলিগেল ভাবে একটা রাষ্ট্রে, সেই রাষ্ট্র থেকে ওরা কেমনে ধরবে? সেই ধরার জন্য তো যা যা করা লাগে সেটা আমাদের দেশের সরকার করবে। তুমি রাজপথে নাইমা সাধারণ মানুষের জীবনটাকে হয়রানির সম্মুখীন কইরা তুমি এগুলি করতে পারো না। এগুলি ফাজলামি, এগুলির জন্য টাকা প্রদান করতেছে। বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনটাকে বানচাল করার পায়তারা ছাড়া এটা আমি আর কিছুই দেখছি না।
এটা যদি হাদির মৃত্যুর জন্য যদি হাদিকেই প্রশ্ন করা হতো, ভাই তুমি কি এটা চাও, হাদি অবশ্যই বলতো আমি চাই না। জি। এই কারা টাকা দিচ্ছে, কারা কোথা থেকে আসছে এটা? পাকিস্তান দিচ্ছে, সিরিয়া দিচ্ছে, সবচেয়ে বেশি টাকা দিচ্ছে যে জামাত ইসলাম। জামাত ইসলাম গতকাল কি বললো যে 1.5 কোটি টাকা করে এক একজনকে দিবে, এবং জামাত ইসলাম বললো সরকার থেকে তাদেরকে কোনো টাকা পয়সা নিতে হবে না। তারা এই বিএনপিকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে বিএনপি সরকার থেকে টাকা পয়সা না নিয়ে তারা কি রাজনীতি করতে পারবে কিনা, কিন্তু জামাত ইসলাম সরকার থেকে টাকা পয়সা বা কোনো ধরনের খরচ না নিয়ে তারা সবকিছু করতে পারবে, মববাজি থেকে শুরু করে সবকিছু করতে পারবে। কেমনে করতে পারবে? এত টাকা তারা কই পায়? এত টাকাটা তাদের কাছ থেকে কোথা থেকে আসো? নিশ্চয়ই তাদেরকে টাকাকে প্রোভাইড করতেছে। এই হিউজ টাকাটার মানে উৎসাহটা কি? এই হিউজ টাকাটা কারা তাদেরকে প্রোভাইড করতেছে, কেমনে আসছে, কি করতেছে তারা, তাদেরকে জিজ্ঞেস করেন। তো ওরাই টাকাটা প্রোভাইড করতেছে। তো এই নিয়ে তো প্রিয় দর্শক, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসুন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।